আর রিঙ্কু সিং আর রাসেলের যদি এই দুজন কম্বিনেশনে ফিনিশ করে তো অনেকটা ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। আর কিছুদিন পরে আমাদের আইপিএল শুরু হতে চলেছে, বিশ্বের সব থেকে বড় লিগ আইপিএল। সে আমাদের 22শে মার্চ থেকে, আর ইডেনে প্রথম ম্যাচ কলকাতা ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ 23 তারিখে পড়ছে। তো আজকে আমরা আলোচনা করব যে কলকাতার ফার্স্ট প্লেইং 11 কি হতে পারে, কারণ এবং তাছাড়া আমরা যে আলোচনা করব কলকাতার কোথায় মানে বেটার করেছে অকশনে, কলকাতার প্লেইং 11 কতটা ভালো হতে পারতো যদি অকশন বেটার করতো, বা কলকাতার কোথায় একটু লো ব্যালেন্স গেছে যে এখানে একটু ভালো করলে কলকাতা হয়তো আরো বেটার ভালো পেতো। আমার মনে হয় না আর কিছু বেটার করার আছে। গৌতম গম্ভীর যেখানে কেকেআর এ গেছে সেখানে অনেকটাই রিকভার হয়েছে। আগের বছর যেমন কেকেআর ভুগেছিল একটা কিপার নিয়ে, উইকেট কিপার পাচ্ছে না, গুরবাজ খেলেছে কন্টিনিউ। যদি গুরবাজ চোট হতো তাহলে কে খেলতো? কিপার ছিল না। কিন্তু এবার খুব স্মার্ট চয়েস হয়েছে। স্মার্ট চয়েস এখন লাগছে যখন জেসন রায় চলে গিয়ে ফিল সল্ট এসছে। সল্ট আসার পরে এখন স্মার্ট চয়েস লাগছে জিনিসটাকে। যদি সল্ট চোট খায়, গুরবাজ আছে, গুরবাজ চোট খেলে সল্ট আছে, একদম পারফেক্ট চয়েস হয়েছে, পারফেক্ট চয়েস আছে। আর ডেথের টি20তে ডেথ খুব স্ট্রং লাগে। 6-7 ব্যাটসম্যানরা ম্যাচ অনেক ম্যাচ জেতায়। স্পিনার কোয়ালিটি খুব ভালো আছে। মিচেল স্টার্ক আসার পরে ফাস্ট বোলার বোলিং ডিপার্টমেন্টও খুব ভালো হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে যেখানে আন্দ্রে রাসেলের একার উপর চাপ পড়তো ফিনিশারে, সেখানে রিঙ্কু সিং যে লাস্ট সিজনে যতটা আমরা আন্দ্রে রাসেলকে না ভরসা করতে পারি, এখন রিঙ্কু সিং থাকলে মনে হয় না ম্যাচ উঠে যেতে পারে। যেভাবে ও আইপিএল এ পারফরমেন্স দিয়েছে প্রিভিয়াস সিজনে, তাছাড়া ইন্ডিয়ার হয়ে যে ম্যাচগুলো ফিনিশ করে এসছে, এখান থেকে তার কনফিডেন্স লেভেল অনেক ভালো। আর রিঙ্কু সিং আর রাসেলের যদি এই দুজন কম্বিনেশনে ফিনিশ করে তো অনেকটা ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। কলকাতা টিম এখানে অনেকটা স্ট্রং দাঁড়াচ্ছে। স্পিনার তো বরাবরই ভালো, নারিন বরুণ চক্রবর্তী, নারিন উইকেট না পেলেও নারিন ইকোনমিক্যাল দিক থেকে অনেকটাই বেটার। শ্রেয়স শর্মা আছে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য। তো প্লেইং 11 কেকেআর এর হতে পারে এটা খেলানো। আমার প্রবাবলি এটা খুব ভালো লাগছে, এই প্লেইং 11টা হলে খুব ভালো লাগবে। সল্ট আর ভেঙ্কটেশ আয়ার যদি ওপেন করে, অন ডাউনে নীতিশ রানা, 2 ডাউনে শ্রেয়াস আয়ার, 5-এ আসছে আন্দ্রে রাসেল বা রিঙ্কু সিং। তারপরে সুনীল নারিন সুনীল নারিন খেলছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো একটু ডাউন অর্ডারে, যেখানে টেলেন্ডার খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সুনীল নারিন অ্যাজ আ টেলেন্ডার বলাই চলে। একটু রাসেল বা নারিনের পরে রামানদীপ বলে যে প্লেয়ারটা ওরা নিয়েছে অকশনে, আই থিঙ্ক ওটা খুব ভালো চয়েস। ফাস্ট বোলার প্লাস অলরাউন্ডার, তো ওকে যদি খেলায় আই থিঙ্ক ডেথটা একটু বাড়বে। আর টেলেন্ডার যে এসেই যাচ্ছে 6-7, টেলেন্ডার এলে প্রবলেম আছে। তো 6-7 যদি রামানদীপ খেলে ডেথটা, ব্যাটিং ডেথটা একটু বাড়ছে। তারপরে তো মিচেল স্টার্ক আছে, আমাদের সুনীল নারিন আছে, মেকআপ হয়ে যাবে। কিন্তু যদি রামানদীপ খেলে তাহলে ব্যাটিং ভালোই করতে পারে না প্রপার অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার না বোলিং অলরাউন্ডার, সেটা দেখতে হবে আগে। ও হয় ব্যাটিং করবে, ও অ্যাজ এ ব্যাটিং হিসেবে খেলবে, কারণ ওর রিপ্লেসমেন্টে বোলিং হিসেবে শ্রেয়স শর্মা খেলবে, তাহলে ও কিন্তু অ্যাজ এ ব্যাটার হিসেবেই খেলবে। তো আমার মনে হয় ওকে না, ওর জায়গায় কেএস ভরতকে যদি আন্দ্রে রাসেল রিঙ্কু সিং এর আগে আনা যায় তাহলে সেটা আরো বেশি স্মার্ট চয়েস হচ্ছে 5 নম্বরে। 6-7-এর মধ্যে আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং যদি থাকে, তাহলে আর 8-এ যদি সুনীল নারিন আসে, তাহলে সেটা টিমটা আরো লম্বা যাচ্ছে, স্কোয়াডটাকে। কেএস ভারত, নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার একই ডাইমেনশনের প্লেয়ার হয়ে যাবে। তাহলে কোথাও না কোথাও গাম্ভীর নিজেই ভেবে নেবে বা কেকেআর। কেএস ভারত ওপেনিং এ লাইক ঋদ্ধিমান শাহকে যদি আমরা 6-7 খেলাই, খেলতে পারবে, রান করতে পারবে না। তো কেএস ভারত ব্যাঙ্গালোর হয়েও তো ওই পজিশনে ভালো খেলেছে। স্ট্রাইক রেট হলো মেন, ভালো খেলাটা বড় কথা নয়, স্ট্রাইক রেটটা হলো মেন। ও কিন্তু গুজরাট, দিল্লির হয়ে একটা ম্যাচ ডেবিউ করতে পারেনি, কারণ স্ট্রাইক রেট মেন প্রবলেম। আমার মনে হয় না কেএস ভারত খেলবে। 6-7-এ অলরাউন্ডার থাকাই দরকার। 6-7-এর জন্য আমি টপ অর্ডার গুলো চেঞ্জ করে একজনকে ঢোকানোর জন্য এটা বাজে চয়েস। টিম পুরো ঠিক আছে, কিন্তু রামানদীপ সিং আর ইম্প্যাক্ট তো আছেই। আমাদের রামানদীপ সিং আর শ্রেয়াস আয়ার এই দুজনের মধ্যেই তো ইম্প্যাক্ট হবে। কিন্তু রামানদীপ সিং যদি অলরাউন্ডার হয় তো তাকে তো বসানো যাবে না, কারণ অলরাউন্ডার হিসাবে কিন্তু সে খেলবে না। আরো প্লেয়ার আছে, অনুকূল রায় আছে, যদি আরো স্পিনার দরকার অনুকূল রায় সেখানে আছে, রামানদীপের নাম বললাম। বা এখানে যদি ওরা, তাহলে তো 11-এ ইম্প্যাক্ট 12-এর জায়গায় 13 হয়ে যাচ্ছে জিনিসটা। টিম ভেঙ্কটেশ আয়ার বসবে, ভেঙ্কটেশ আয়ার বসে গেল। ভেঙ্কটেশ আয়ার আবার অলরাউন্ডার আছে, কিন্তু অত অলরাউন্ডার যদি হিসাবে সবাই যদি অলরাউন্ডার, নীতিশ রানা অলরাউন্ডার, ভেঙ্কটেশ আয়ার অলরাউন্ডার, আন্দ্রে রাসেল তো বসবে না, বাদ দাও। অ্যাজ আ ফিল্ডার খুবই ভালো, ভেঙ্কটেশ আয়ারই বসবে, কারণ
ভেঙ্কটেশ আয়ার ওদের অনেক অলরাউন্ডার আছে, দরকার পড়বে। যদি ভেঙ্কটেশ আয়ার বসে তাহলে টিমটা স্মার্ট লাগবে, যে ভেঙ্কটেশ আয়ারের জায়গায় রিপ্লেসমেন্টে সোহেল শর্মা, তাহলে রমনদীপ সিংহ কন্টিনিউ খেলতে পারলো, ভালো ভালো তাছাড়া ফিল্ডারও ওদের আছে। কাছে আরো চয়েস আছে, ধরো একটা বিদেশি কমিয়ে সেখানে ওদের কাছে আমি যা দেখলাম মুজিবুর রহমান একজন আছে, বা ওদের দুষ্মান্ত চামিরা এসছে, কিন্তু একটা আমাদের গাস আটকিনসন বলে ওদের প্লেয়ার ছিল রিপ্লেসমেন্টে, দুষ্মান্ত চামিরা এসছে, মানে বেঞ্চও ওদের ভালো স্ট্রং আছে। বেঞ্চও স্ট্রং আছে, কিন্তু যে চারটে বিদেশি এমন হয়ে গেছে চেঞ্জ করার মতো কোনো চান্সই আসছে না। আইপিএল অনেক বড় গেম, আইপিএল অনেক বড় গেম। টিম ডেভিড পোলার্ডও ড্রপ হয়েছে, ঠিক আছে, সেখানে আইপিএল অনেক বড় গেম, 14টা ম্যাচ, কার কেমন পারফরমেন্স যাবে কেউ জানে না, ঠিক আছে, সেইভাবে হিসাবে খেলা হবে। কিন্তু বেঞ্চটা অবশ্য ওরকম করলে তাহলে মানুষ 11টা 15টা প্লেয়ার নিয়েই টিম করতো, আইপিএল 22 জনের স্কোয়াড হতো না। তো এটাই আই থিঙ্ক কেকেআর এর স্কোয়াড হওয়া উচিত। তো আই ফার্স্ট থিঙ্ক প্লেইং ইলেভেন এটাই হওয়া উচিত। গৌতম গম্ভীরও সেভাবে ভাবছে, না হলে গৌতম গম্ভীর যথেষ্ট এক্সপিরিয়েন্স, কেকেআর কে 4টে সিজন ক্যাপ্টেন্সি করে 2টো ট্রফি এনে দিয়েছে। তো ওর থিঙ্কিং এর সাথে তো গৌতম গম্ভীরের থিঙ্কিং কে ভুল বলা তো কখনো যাবেই না, ও ভালোই অবশ্যই করবে। আর কেকেআর এই সিজনে কেকেআর ডেঞ্জারাস লাগছে, কেকেআর অবশ্যই ডেঞ্জারাস, কারণ যেখানে মিচেল স্টার্ক এসছে, আর ওপেনারও ভালো ওদের এবার, যেখানে ওপেনার বারবার চেঞ্জ হতো, আর ওদের সবথেকে বড় কথা রিঙ্কু সিং, যে মানে ইন্ডিয়ান ফিনিশার, এটা খুব কম। আজ মুম্বাই কাপ কেন নিয়েছে, আমরা এত কাপ কেন নিচ্ছে, ইন্ডিয়ান ফিনিশার আছে, ধোনি ইন্ডিয়ান ফিনিশার, যাদের আমরা ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যখন লাস্টে থাকতো তখন আমাদের উম্মিদ থাকতো যে মহেন্দ্র সিং ধোনি আছে, ম্যাচ এখনো আমাদের হাত থেকে যায়নি। তো এখন যেন সেটা রিঙ্কু সিংকে দেখে মনে হচ্ছে যে রিঙ্কু সিং যখন মাঠে থাকে মনে হয় যেন ম্যাচ আমরা এখনো হারিনি। এটা কলকাতার সবথেকে পজিটিভ দিক, হ্যাঁ, মানে সবথেকে কলকাতা সিরিয়াসলি খুবই স্ট্রং দিক এটা কলকাতার, যে রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেলের কম্বিনেশন হবে 5-6। আর এই ধরনের ক্রিকেট সংক্রান্ত অনেক বিষয় জানতে আমাদের পেজ প্লিজ সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমরা নতুন ফেসবুকেও এসেছি, শেয়ার করুন, লাইক করুন, এটাই বলার, আর কিছু না। আর প্লিজ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন।